ড্রামাটির শুরুতে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই হসপিটালে ওর মায়ের পাশে বসেছিল। তখনই মেয়েটি বুঝতে পারে ভিতরে কেউ আছে, যার কারণে মেয়েটি তাড়াতাড়ি করে লুকিয়ে পড়েছিল। আর এই মেয়েটির নাম ছিল নিয়ান। সে হচ্ছে আমাদের ড্রামার ফিমেল লিড। ভিতরে নিয়ানের আন্টি আর আঙ্কেল এসেছিল। নিয়ানের আন্টি বলছিল, এত বছর ধরে আমি তোমাকে বিষ দিয়ে এসেছি, কিন্তু তুমি এখনো মারা যাওনি, কিন্তু এখন আর আমি একদমই ওয়েট করতে পারছি না, তাই আজ তোমার মুখ থেকে অক্সিজেন পাইপটি খুলে দেব। এখানে ওনার হাজবেন্ড বলেছিল, আমরা যদি এমনটি করি আর যদি আমাদেরকে কেউ দেখে নেয় তখন তো আমরা বিপদে পড়ে যাব। কিন্তু বলেছিল নিয়ানের আন্টি, এরকম কোনো কিছুই হবে না, আর আমরা যে একে মেরে ফেলছি এটা কেউ জানতেও পারবে না। নিয়ান লুকিয়ে এই সব কিছু শুনতে পারছিল, আর ও দেখতেও পারছিল যে কিভাবে ওর আন্টি আর আঙ্কেল ওর মাকে মেরে ফেলেছে। এরপরে অনেক বছর পার হয়ে গিয়েছিল। আমরা নিয়ানকে দেখতে পাই, নিয়ান এখন অনেক বড় হয়ে গিয়েছে আর এখানে ফিরে এসেছিল ওর মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। নিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি এখন ফু ফ্যামিলিতে চলে যাবেন? নিয়ান বলে, হ্যাঁ আমি এখন ফু ফ্যামিলিতে যাব, আর ওখানে যাওয়ার পরে আমি আমার আসল প্রতিশোধ নিতে পারবো। এরপরে নিয়ান ফু ফ্যামিলিতে এসেছিল, কিন্তু এখানে একটি পাগলি মেয়ে সেজে এসেছিল। আর এখানে যে ফু ফ্যামিলির ওল্ড ম্যান ছিল বলতে থাকে, তুমি আমার গ্র্যান্ড সনের জন্য এরকম একটি মেয়েকেই খুঁজে পেয়েছো যে কিনা অনেকটাই বেশি ছোট বাচ্চাদের মতন। গ্র্যান্ডপার ছেলে বলতে থাকে যে এই মেয়েটি অনেক বেশি ভালো, আর একে আপনি যেরকম ভাবে যা করতে বলবেন তাই করবে, তাই এ আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। গ্র্যান্ডপা বলে, ঠিক আছে, আমি একে আমার গ্র্যান্ড সনের সাথে বিয়ে দেব। এরপরে তো ওনার ছেলে এখানে বলছিল, আপনি না আমাকে বলেছিলেন একটি মেয়ে নিয়ে এসে দিলে আমাকে অনেক বেশি টাকা দেবেন। গ্র্যান্ডপা বলেছিল, হ্যাঁ তুমি টাকা পেয়ে যাবে, কোনো চিন্তা করো না। অন্যদিকে এই ড্রামার মেন লিডকে দেখানো হয়, নাম ছিল জুন। জুন অনেক বেশি অসুস্থ থাকার কারণে কিছুদিনের ভিতরেই মারা যাবে। জুন বলছিল, আমি যে মারা যাব আমার এর জন্য কোনো ভয় করছে না, বরং আমার শুধুমাত্র একটি আফসোস রয়েছে, আর তা হচ্ছে আমি যদি মারা যাই তাহলে আমার মা আর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো না। তখনই নিয়ান এখানে ধাক্কা খেয়েছিল জুনের সাথে, ও জুনের ওপরে পড়ে গিয়েছিল। জুনকে দেখার পর মনে মনে বলতে থাকে, ফু ফ্যামিলির গ্র্যান্ডসন এই হবে। অ্যাসিস্ট্যান্ট বলেছিল তখন নিয়ানকে, তাড়াতাড়ি তুমি বসের উপর থেকে উঠে পড়ো, কারণ বস অনেকটাই বেশি অসুস্থ। আর এখানে যখন নিয়ান দেখতে পেয়েছিল জুনকে, তখন ও জুনকে দেখার পর বুঝতে পারে জুনের ভিতরে অনেক বেশি বিষ রয়েছে, আর এখন যদি জুনের চিকিৎসা না করা হয় তাহলে জুন কিছুদিন পরই মারা যাবে। আর ও যেহেতু একজন ডক্টর ছিল, এই কারণে নিজের কাছে থাকা কিছু মেডিসিন বের করে দিয়েছিল জুনকে। জুনকে বলে, এটা আমি আপনাকে গিফট করছি, আপনি রেখে দিতে পারেন। এখানে অ্যাসিস্ট্যান্ট বলছিল জুনকে, আপনি এরকম অপরিচিত কারোর কাছ থেকে কোনো গিফট নেবেন না। নিয়ান বলে, ঠিক আছে তাহলে এটা আমি ফেরত নিচ্ছি, কিন্তু জুন ওর কাছ থেকে গিফটটি নিয়েছিল আর বলে, এটা আমি নিজের কাছে রেখে দেব। রাতে নিয়ান শাওয়ার নিয়েছিল, কিন্তু হঠাৎ করে ওর মাথা অনেক বেশি ঘুরতে শুরু করেছিল, আর যার কারণে পড়ে যেতে নিলে আবার এখানে জুন এসেছিল, আর ভুল করে দুজনের কিস হয়েছিল। জুন আর নিয়ান তাদের দুজনের বিয়ে হয়ে গিয়েছিল। এখানে কিছু জিজ্ঞাসা করতে নিচ্ছিল নিয়ানকে, কিন্তু এর আগেই নিয়ান এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। জুন তখন মেয়েদেরকে ডাকতে শুরু করেছিল। আমরা দেখতে পাই গ্র্যান্ডপাকে বাহির থেকে দরজাটি বন্ধ করে দিয়েছিল আর বলছিল, আমি চাই তুমি আজকে এই মেয়েটির সাথেই থাকো। ভিতরে যখন জুন নিয়ানকে দেখছিল তখন ওর ছোটবেলার একটি কথা মনে পড়ে। ছোটবেলায় একবার জুনের সাথে একটি বাচ্চা মেয়ের দেখা হয়েছিল, মেয়েটি কান্না করছিল। জুন জিজ্ঞাসা করে, তুমি কান্না কেন করছো? মেয়েটি বলে, কারণ আমার মা অনেকটাই বেশি অসুস্থ আর কিছুদিন পর মারা যাবে। এখানে জুন বলেছিল, তুমি তো তাও কিছুদিন তোমার মায়ের পাশে থাকতে পারছো, কিন্তু আমি তো কখনো আমার মা আর বাবাকে দেখিনি। তখন নিয়ান ওকে একটি গিফট দিয়েছিল আর বলেছিল, এটা আমার মা দিয়েছিল আমাকে। জুন এখন নিয়ানকে দেখার পর ভাবছিল, এই মেয়েটিকে একদম দেখতে ওই বাচ্চা মেয়েটির মতন। পরের দিন সকালে নিয়ানের অ্যাসিস্ট্যান্ট নিয়ানকে ফোন করেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার একজন ক্লায়েন্ট চলে এসেছে, আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চাচ্ছে, আর ওই ক্লায়েন্টটি অন্য কেউ না, আপনার নিজের হাজবেন্ড। নিয়ান বলে, ঠিক আছে আমি দেখা করে নেব, আর ওকে একটি জায়গায় আসতে বলো। এরপরে দেখানো হয় নিয়ান যখন জুনকে নিয়ে বাহিরে এসেছিল, তখন বাহিরে জুনের আন্টি আর আঙ্কেল এসেছিল। তারা জুনকে একটি ফাইলে সাইন করতে বলেছিল আর বলে, তুমি তো কিছুদিনই বেঁচে থাকবে, তুমি যখন মারা যাবে তখন তো ফু ফ্যামিলি আমাদেরই হয়ে যাবে, তাই এখনই তুমি সবকিছু আমাদের নামে করে দাও। জুন এরকম কোনো কিছুই করতে চাচ্ছিল না। জুনের আন্টি বলে, তুমি যখন মারা যাবে তখন এই ফ্যামিলি কে দেখবে, আর তোমার ওয়াইফ সে তো অনেকটাই বেশি পাগলের মতন, ও কিভাবে দেখবে, ও তো এসব কিছু দেখতেই পারবে না, তাই এখন তোমাদের জন্য এটাই ভালো হবে, আমরা যা চাইছি তুমি তাই করে দাও। এখানে বলেছিল নিয়ান, আপনারা আমার হাজব্যান্ডকে বুলিং করবেন না, আর আপনাদেরকে আমি এখানে একটি গিফট দিতে পারবো। ও তখন একটি গিফট
গিফট বের করে দিয়েছিল আন্টির হাতে। আর আন্টি যখন এই গিফট বক্সটি খুলেছিল ওর ভিতর থেকে একটি মাকড়সা বের হয়ে এসেছিল। তাই আন্টি অনেক ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে রেগে এখানে নিয়ানকে মারতে নিচ্ছিল। তখনই গ্র্যান্ডমা চলে এসেছিল আর জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। আন্টি বলে এ বড়দের সাথে ভালো করে কথা বলতে পারে না, তাই আমি শুধু একে শিখিয়ে দিতে চাচ্ছিলাম। গ্র্যান্ডপা রেগে বলে তোমাকে কে শিখিয়ে দিতে বলেছে? তুমি একে কোনো কিছু শিখাতে পারবে না, আর আমি যেন আর কখনোই না দেখি তুমি এখানে জুনের ওয়াইফকে বুলিং করছো। এরপরে গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে জুনকে যে কি হয়েছে এখানে, তুমি আমাকে বলো। কিন্তু জুন ভাবছিল এখন ফু ফ্যামিলিটা পুরোটাই আঙ্কেল আর আন্টি নিজেদের হাতের মুঠোয় নিয়েছে, তাই আমি গ্র্যান্ডপাকে এইসব বলে ওনাকে বিপদে ফেলতে পারবো না, যার কারণে ও মিথ্যে বলেছিল। কোনো কিছুই হয়নি, এখানে সব কিছু ঠিক রয়েছে। কিন্তু তখনই নিয়ান বলে ওঠে যে এনারা দুজনে মিলে আমার হাজব্যান্ডকে বুলিং করছিল, আমার হাজব্যান্ডকে অনেক বেশি ভয় দেখাচ্ছিল, আর আমার সাথেও এমনটি করেছে। গ্র্যান্ডপা রেগে ওদের দুজনকে বলে আর একবারও যদি আমি এরকম কোনো কিছু শুনি তাহলে তোমাদের দুজনকে আমাদের ফ্যামিলি থেকে বের করে দেব। পরের সিনে নিয়ানকে দেখানো হয় এসেছিল জুনের সাথে দেখা করতে, আর জুন যদি ওকে চিনতে না পারে এই কারণে নিজের ফেসটি এখানে ঢেকে রেখেছিল। অ্যাসিস্ট্যান্ট বলেছিল আপনি কি ফু ফ্যামিলিতে যাওয়ার পর কোনো কিছু জানতে পেরেছেন? তখন নিয়ান বলেছিল ফু ফ্যামিলিতে আমি যাওয়ার পর ভালো করে বুঝতে পেরেছি সব প্ল্যানগুলো কার ছিল, আর এইসব কিছুর পেছনে জুনের আন্টি আর আঙ্কেল রয়েছে। এরপরে জুন এখানে মেডিকেল ডক্টরের সাথে দেখা করেছিল আর নিজের সব প্রবলেমের কথাগুলো এখানে বলে দিয়েছিল নিয়ানকে। নিয়ান তো ভালো করে জানতো যে ওকে অনেক বেশি বিষ দেওয়া হয়েছে। তার ওপরে দেখা যায় এখানে জুন তখন অনেক বেশি কাশতে শুরু করেছিল। নিয়ান মনে মনে বলছিল ওকে তো আমি আমার মেডিসিন দিয়েছিলাম কিন্তু এরপরেও ঠিক হচ্ছে না, এখন এর চিকিৎসা যদি তাড়াতাড়ি না করানো হয় তাহলে এ খুব তাড়াতাড়ি মারা যাবে। এই কারণে জুনকে বলেছিল আপনাকে অনেক বেশি বিষ দেওয়া হয়েছে আর যেটার চিকিৎসা কোথাও নেই। জুন বলেছিল সত্যি তুমি আমাকে ঠিক করতে পারবে? তাহলে আমি তোমার জন্য সবকিছু করতে রাজি রয়েছি। এখানে নিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের বস সব কিছুই করতে পারে, যে সব কিছু অন্য কেউ করতে পারে না। আর ওদের সব কথাগুলো বাহির থেকে জুনের আঙ্কেলের ছেলে শুনতে পেরেছিল। পরে ওর বাবাকে এসে সব কিছু বলেছিল এত বছর ধরে আমরা দুজনে প্ল্যান করছি কিভাবে এই পুরো প্রপার্টি আমাদের নামে করতে পারবো, কিন্তু এখন যদি ও সুস্থ হয়ে যায় তাহলে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, যার কারণে আজ রাতে আমরা ওকে মেরে ফেলবো। আর ওরা তখন জুনকে অনেক বেশি মেডিসিন দিয়ে দিয়েছিল, যার কারণে জুনকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। সবাই অনেক বেশি চিন্তিত ছিল। একটু পরে ডক্টর বাইরে এসে বলে সরি আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু জুনকে বাঁচাতে পারিনি। যেটা জানতে পেরে গ্র্যান্ডপার শরীর এখানে অনেক খারাপ হয়ে যাচ্ছিল। জুনের আঙ্কেল বলে জুন তো ছোটবেলা থেকে সবসময় অসুস্থ থাকতো, ও যে এতগুলো বছর বেঁচে ছিল এটাই তো অনেক। এখন আপনার জুনের কথা আর চিন্তা না করে নিজের শরীরের প্রতি যত্নশীল হওয়া উচিত। আর এখানে বলছিল নিয়ান এটা কিছুতেই হতে পারে না, আমার হাজবেন্ড কিছুতেই মারা যেতে পারে না। এরপরই তো নিয়ান এখান থেকে চলে গিয়েছিল। জুনের আন্টি এখানে গ্র্যান্ডপাকে বলতে থাকে এখন তো দেখছি জুনও বেঁচে নেই, তাহলে এখন আমাদের ফু কোম্পানির প্রেসিডেন্ট কে হবে? বাইরে সবাই এটাই বলছে এখন জুন মারা গিয়েছে, এখন ফু কোম্পানি বরবাদ হয়ে যাবে। তাই আপনার উচিত এখন আমার ছেলেকে ফু কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া, যাতে করে ও সবকিছুর দেখাশোনা করতে পারে। গ্র্যান্ডপা বলে ঠিক আছে এরকমই হবে। তখনই নিয়ান বলে কে বলেছে জুন মারা গিয়েছে? আর আমরা জুনকে দেখতে পাই একদমই সুস্থ ছিল আর এখানে নিয়ানের সাথে ছিল। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় ওই দিন যখন জুন নিয়ানের সাথে কথা বলছিল তখন নিয়ান ভালো করে বুঝতে পেরেছিল বাইরে ওদের কথা জিয়াং শুনছে। তাই নিয়ান এই কথাটি জুনকে বলেছিল। জুন বলে তুমি কিভাবে জানতে পেরেছো ও বাইরে আমাদের কথাগুলো শুনছে আর আমাকে মেরে ফেলার চেষ্টা করবে? নিয়ান বলে এইসব তোমাকে পরে বলবো, এখন শুধুমাত্র তুমি আমার কথা মতন কাজ করো তাহলে তুমি বেঁচে যাবে। আর জুনও ওর কথা মতন কাজ করতে রাজি হয়েছিল। জুনকে সুস্থ দেখতে পেয়ে গ্র্যান্ডপা অনেক খুশি হয়েছিল। জুন গ্র্যান্ডপাকে বলে আমি সুস্থ হতে পেরেছি শুধুমাত্র মেডিকেল ডক্টরের কারণে, তাই আপনার ওনাকে থ্যাংক ইউ বলা উচিত। আঙ্কেল বলছিল এই মেয়েটি কিছুতেই মেডিকেল ডক্টর হতে পারে না, এই মেয়েটি এখানে মিথ্যে কথা বলছে। তখন বলেছিল জুন এই মেয়েটি আসল মেডিকেল ডক্টর আর এ আমাকে সুস্থ করে তুলেছে। আর এখানে জুন গ্র্যান্ডপাকে সব কথাগুলো বলছিল। এখানে নিয়ানও তখন গ্র্যান্ডপাকে বলে অনেক দিন ধরে আপনার গ্র্যান্ডসনকে বিষ দেওয়া হচ্ছিল, ওর শরীরে অনেক বেশি বিষ রয়েছে। এটা যদি জুনকে আরো কিছুদিন দেওয়া হতো তাহলে জুন মারা যেত। এইসব কিছু শোনার পর গ্র্যান্ডপা অনেক রেগে যায় আর বলে কে আমার গ্র্যান্ডসনকে এরকম ভাবে বিষ দিয়েছে, এটা আমি অবশ্যই খুঁজে বের করব। এখানে তখন তো সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপরে গ্র্যান্ডপা বাড়িতে আসার পর বাড়িতে থাকা সব মেয়েদেরকে এখানে ডেকে নিয়ে এসেছিল। তাদের সবাইকে জিজ্ঞাসা করতে থাকে যেন তারা সত্যি কথা বলে দেয় কে জুনকে আসলে এতদিন ধরে বিষ দিচ্ছিল। জুন বলে আমাকে যেহেতু অনেক বছর ধরে বিষ দেওয়া হচ্ছে তাহলে এটা অবশ্যই এই বাড়ির সব থেকে যে
পুরাতন মেয়ে। আর জুন তখন বাড়ির ওর মেয়েটির দিকে তাকিয়েছিল। মেয়েটি ভয় পেয়ে বলতে থাকে, আমি এরকম কোনো কিছুই করিনি, আমি তো এতদিন ধরে আপনাদের ফ্যামিলিতেই রয়েছি, আমি এরকম কিছু করিনি, আমি এই ফ্যামিলিতে এতদিন বছর ধরে কাজ করেছি, আমি কেন আপনাদের ক্ষতি করতে যাব। এখানে বলেছিল নিয়ান যে আমার কাছে একটি মেডিসিন রয়েছে, আর এই মেডিসিন যদি একবার কেউ খেয়ে নেয় তাহলে সে সব সত্যি কথা বলে ফেলবে, তাই আমি চাচ্ছি আপনাদের ফ্যামিলির সবাই এই মেডিসিনটি খাবে। তখন বলছিল, আন্টি তুমি এই মেডিসিনের ভিতরে যদি কোনো বিষ মিশিয়ে দাও তখন আমাদের কি হবে, আমরা যদি মারা যাই এর দায় কে নেবে, তাই আমরা কেউ এই মেডিসিন খাবো না। এখানে তখন আন্টির ছেলে জিয়াং ও বলতে থাকে মেয়েটকে যে তুমি কেন মিথ্যে কথা বলছো, আমি নিজের চোখে দেখেছি তুমি এতদিন ধরে জুনকে মেডিসিন দিচ্ছিলে। আর মেয়েটির কাছে গিয়ে বলেছিল তোমার ভাই এখনো কিন্তু আমার হাতে রয়েছে, তাই ভাইকে যদি বাঁচাতে চাও তাহলে সব কিছু স্বীকার করে নাও। মেয়েটি তখন ভয় পেয়ে বলতে থাকে যে আমি এতদিন ধরে আসলে ইয়াং মাস্টারকে এরকমভাবে বিষ দিয়ে এসেছি, আমি ইয়াং মাস্টারের কাছে অনেকবার টাকা ধার চেয়েছি কিন্তু আমাকে কোনো টাকা ধার দিত না, তাই আমি রাগে এমনটি করেছি। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি মিথ্যে কথা কেন বলছো, সবসময় তো বস তোমাকে টাকা ধার দিত আর সেই সব টাকাগুলো তুমি তোমার ভাইকে দিতে। গ্র্যান্ডপা ওই মেয়েটির ওপরে রেগে বাড়ি থেকে বের করে দেওয়ার অর্ডার করেছিল, সাথে এটাও বলেছিল আজকের পর থেকে আর তুমি কখনোই ফু ফ্যামিলিতে প্রবেশ করতে পারবে না। এরপরে নিয়ান এখান থেকে চলে যাওয়ার আগে গ্র্যান্ডপাকে মেডিসিনের নাম লিখে দিয়েছিল, বলেছিল এই মেডিসিনগুলো যদি 3 দিন জুনকে দেওয়া হয় তাহলে জুন আবারও নিজের পায়ে হাঁটতে শুরু করবে। গ্র্যান্ডপা অনেক খুশি হয়, বলেছিল 3 দিন পর যদি জুন ঠিক হয়ে যায় তাহলে আমি অনেক বড় একটি পার্টির আয়োজন করব, আর ওই পার্টিতে আমি তোমাকেও ইনভাইট করব। ভিতরে আমরা জুনকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্টকে বলছিল অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমি বাড়িতে কোথাও নিয়ানকে দেখতে পারছি না। অ্যাসিস্ট্যান্ট বলে নিয়ান যখন জানতে পেরেছিল যে আপনি মারা গিয়েছেন তখন ও বলেছিল আমি জুনকে বাঁচিয়ে তুলব, এই কারণে পাহাড়ে চলে গিয়েছে কিছু জড়িপটি গাছ নিয়ে আসতে। জুন এই সব কিছু শোনার পর বলে নিয়ান নামের মেয়েটি আসলে অনেক বেশি ভালো একটি মেয়ে, আর ওই মেয়েটি সবসময় সবাইকে নিয়ে অনেক বেশি চিন্তা করে। একটু পরে নিয়ান চলে এসেছিল, জুনকে বলে দেখো আমি তোমাকে ঠিক করার জন্য কত সব জড়িবুটি গাছ নিয়ে এসেছি। অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু এইসব দেখে তো মনে হচ্ছে অনেক সাধারণ একটি গাছ। নিয়ান বলে তুমি কোনো কিছুই বোঝো না, এই সব কিছু জড়িবুটির গাছ। অন্যদিকে জুনের আন্টি আর আঙ্কেলকে দেখা নয়, দুজনে এখন এখানে কথা বলছিল। আন্টি বলতে থাকে এখন কি আমরা 3 দিন অপেক্ষা করব, আর জুন যখন সুস্থ হয়ে যাবে তখন ও আবারও কোম্পানির প্রেসিডেন্ট হয়ে যাবে, তখন আমাদের হাত থেকে সব কিছু বের হয়ে যাবে, আমাদের এত বছরের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। এখানে আঙ্কেল বলে এরকম কোনো কিছুই হবে না, আমরা এর আগে ওকে আবারও অসুস্থ করে দেব, আর প্ল্যান করেছিল ওই সব মেডিসিনগুলো চেঞ্জ করে দেবে যাতে করে জুন আর একদমই সুস্থ না হতে পারে। আর রাতে লুকিয়ে জিয়াং গিয়ে সব মেডিসিনগুলো চেঞ্জ করছিল, আর যেটা বাহির থেকে অ্যাসিস্ট্যান্ট দেখতে পেয়েছিল। পরের দিন সকালে জুন যখন বাইরে ছিল তখন অ্যাসিস্ট্যান্ট জুনকে মেডিসিন খাওয়ার জন্য নিয়ে এসে দিয়েছিল। এই মেডিসিন দেখার পর নিয়ান মনে মনে ভাবছিল আমি তো এই মেডিসিনটি দেইনি জুনকে। অ্যাসিস্ট্যান্ট এরপরে বলছিল জুনকে আপনি কিভাবে আগে থেকে জানতে পারেন যে জিয়াং আপনার মেডিসিন চেঞ্জ করে দিয়েছে আর ও আপনার ক্ষতি করতে চাচ্ছে। জুন বলে আমি ভালো করে জানি ও কি কি করতে পারে, আর ও যখন মেডিসিনটা চেঞ্জ করেছিল তখন আমি ওকে দেখতে পেয়েছিলাম, ও মনে করছে আমি সুস্থ হতে পারবো না আর পার্টির দিনের অপেক্ষা করছে, এই কারণে আমি ওদের প্ল্যান অনুযায়ী কাজ করছি, ওকে কোনো কিছু বুঝতে দেব না। রাতে নিয়ান ভাবছিল আমাকে যে করেই হোক আবারও মেডিসিন চেঞ্জ করে দিতে হবে, তাই ও পরের দিন কিচেনে এসেছিল আর কিচেনে থাকা মেয়েটকে বাহানা দিয়ে এখান থেকে যেতে বলেছিল, আর এই সুযোগে ও তখন আবারও খাবারের ভিতরে আসল মেডিসিনটা দিয়েছিল। জুন যখন এই মেডিসিন খেয়েছিল তখন ও বলতে থাকে কাল যে মেডিসিন নিয়েছিলাম ওইটার টেস্ট আর এইটার টেস্ট সম্পূর্ণ আলাদা। অ্যাসিস্ট্যান্ট বলে তাহলে এই ঘরে তৃতীয় কেউ রয়েছে যে কিনা এই সব কিছু আবারও করতে চাচ্ছে। জুন বলেছিল এই মেডিসিন নিয়ে গিয়ে তুমি টেস্ট করাও। পরের দিন নিয়ানের সাথে দেখা করার জন্য নিয়ানের আন্টি আর তার মেয়ে এসেছিল। নিয়ানের আন্টির মেয়ের নাম ছিল ম্যাং। ম্যাং বলছিল তুমি ফু ফ্যামিলিতে এত ভালো একটি জীবন যাপন করতে পারছো শুধুমাত্র আমার কারণে। তখনই এখানে জুন এসেছিল, নিয়ানের সাইডে নিয়ে কথা বলছিল, আর যেই সব কিছু দেখার পর ম্যাং বলতে থাকে আমি তো শুধু এখানে নিয়ানের সাথে কথা বলতে এসেছিলাম, ওকে তো বুলিং করিনি। জুন বলে আমি ভালো করে জানি নিয়ান তোমাদের ফ্যামিলিতে কীরকম অবস্থায় ছিল, আর তোমরা এখন এখান থেকে চলে যাও। এখানে নিয়ানের আন্টি বলতে থাকে আমি শুনেছি ফু ফ্যামিলিতে যারা যারা আসে তাদের সবাইকে 3% করে শেয়ার দেওয়া হয়, কিন্তু নিয়ান তো অসুস্থ, এই কারণে নিয়ানের শেয়ারটা এখন আমাকে দিন, যখন নিয়ান সুস্থ হয়ে যাবে তখন আমি নিয়ানকে নিয়ানের শেয়ার ফিরিয়ে দেব। নিয়ান বলে আন্টিকে কিন্তু তুমি অনেক বেশি লেট করে ফেলেছো, কারণ গ্র্যান্ডপা অনেক আগে আমার 3% শেয়ারগুলো সব আমার হাজব্যান্ডের নামে করে দিয়েছে যাতে করে আমার শেয়ারগুলো কোনো বাজে লোক না নিতে পারে।
এরপরে আমরা নিয়ানের আন্টি আর জিয়াংয়ের বাবাকে একসাথে এখানে কথা বলতে দেখতে পাই। তাদেরকে দূর থেকে নিয়ান দেখছিল। এখানে নিয়ানের আন্টি বলছিল জিয়াংয়ের বাবাকে, তুমি আমাকে কবে শেয়ার দেবে? আমি তোমাকে সাহায্য করেছি আর এই বোকা মেয়েটিকে তোমাকে দিয়েছিলাম যাতে করে ওকে দিয়ে তুমি শেয়ারগুলো নিজেদের নামে করতে পারো। জিয়াংয়ের বাবা বলে, তুমি ভুলে যেও না, নিয়ানের মাকে মারতে আমি তোমাকে সাহায্য করেছিলাম। যেই কথা শোনার পর এখানে বলছিল নিয়ানের আন্টি যে ওই মৃত লোকটির কথা আর একদমই বলো না, এখানে শুধুমাত্র আমি শেয়ারের কথা বলতে এসেছি আর আমি এখন শুধুমাত্র এখানে শেয়ার নিতে এসেছি। আমি তোমাকে অনেকগুলো মেসেজ করেছি, কোনোটার রিপ্লাই কেন দাওনি? জিয়াংয়ের বাবা বলে, আরে কিছুদিন অপেক্ষা করো, শেয়ার পেয়ে যাবে। আন্টি বলে, কিন্তু এখন তো 2-3 দিনের ভিতরে জুন সুস্থ হয়ে যাবে, তাহলে আমরা শেয়ার কিভাবে পাবো? জিয়াংয়ের বাবা বলে, তোমার কি মনে হয় জুন সুস্থ হতে পারবে? আমরা এই একই মেডিসিন দিয়ে নিয়ানের মাকে মেরে ফেলেছিলাম, তাহলে জুন কিভাবে বাঁচতে পারবে? ওদের কথাগুলো শোনার পর নিয়ান অনেক বেশি রেগে যাচ্ছিল আর নিয়ান ভালো করে বুঝতে পারে এই জিয়াংয়ের বাবাই আসলে ওর মাকে মেরে ফেলার জন্য ওর আন্টিকে সাহায্য করেছিল। এরপরে জুনের অ্যাসিস্ট্যান্ট ভিতরে আসার পর দেখতে পায় জুন নিজের পায়ে দাঁড়িয়েছিল। অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে বলে, আপনি এখন সুস্থ হয়ে গিয়েছেন। জুন বলে, হ্যাঁ আমি সুস্থ হয়ে গিয়েছি, কিন্তু এই কথা এখন তুমি কাউকেই বলো না, সময় মতন আমি সবাইকে বলে দেব। অ্যাসিস্ট্যান্ট বলে, ওই মেডিসিন আমি পরীক্ষা করিয়েছি আর ওই মেডিসিনটি একদম ডক্টর যে মেডিসিন দিয়েছিল ওটার সাথে ম্যাচ করছে। এই বাড়িতে অন্য কেউ রয়েছে যে মেডিকেল ডক্টরের সাথে মিলে রয়েছে। তখন জুন বলেছিল, আজ রাতে আমি দেখবো কে আমার মেডিসিন চেঞ্জ করে দেয়। এরপর রাতে চলে এসেছিল কিচেনে। এখানে একজনকে দেখতে পায় মেডিসিন চেঞ্জ করছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি কে? মেয়েটি তখন ওদের দিকে তাকিয়েছিল আর দেখতে পায় এই মেয়েটি তো 3 বছর ধরে ওদের বাড়িতে মেয়েদের কাজ করছে। জুন জিজ্ঞাসা করে, তুমি কি মেডিকেল ডক্টরের কথা এখানে এসেছো আর আমার মেডিসিন চেঞ্জ করে দিচ্ছ? মেয়েটি বলে, হ্যাঁ আমি ওনার কথা মতনই এইসব কিছু করছি। জুন বলে, তুমি 3 বছর আগেও কি ওই ডক্টরের কথা শুনে আমাদের বাড়িতে এসেছিলে? এতেও মেয়েটি বলে, হ্যাঁ আমাকে উনিই পাঠিয়েছিল এই বাড়িতে। জুন তখন বলতে থাকে, ওই ডক্টর আসলে ফু ফ্যামিলি থেকে কি চাচ্ছে যার কারণে ও 3 বছর আগে এই মেয়েটিকে এখানে পাঠিয়ে দিয়েছে। এরপরে মেয়েটি চলে এসেছিল নিয়ানের কাছে। নিয়ানকে বলছিল, আপনি আমাকে যা করতে বলেছেন আমি তাই করেছি, আর জুন তো আমার কথাগুলো বিশ্বাসও করে নিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আর এখানে অ্যাসিস্ট্যান্টের সাথে নিয়ান কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে ওই মেয়েটিকে সবার সামনে নিয়ে আসবেন, মানে জুনের কাছে ধরা পড়তে দেবেন? কারণ ও তো একমাত্র ফু ফ্যামিলিতে ছিল যে আমাদেরকে ফু ফ্যামিলি সব খোঁজ দিত। এখানে বলছিল নিয়ান, কিন্তু এখন আমি চলে এসেছি, ও তো আমি না আসা আগে এখানে ছিল। পরের দিন জুন চলে এসেছিল নিয়ানের সাথে দেখা করতে আর নিয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কেন আমাদের ফু ফ্যামিলির সাথে এইসব কিছু করছো, তোমার কি উদ্দেশ্য? নিয়ান বলে, এটা সত্যি যে আমি ফু ফ্যামিলির ক্ষতি করতে চাই, কিন্তু ওই লোকটি তুমি না, বরং আমি তোমার আঙ্কেলের ক্ষতি করতে চাই। আমাদের দুজনের শত্রু একজন, তাই আমরা দুজনে এক হয়ে কাজ করতে পারি তোমার আঙ্কেলকে বরবাদ করার জন্য, আর আমি এই কারণেই ফু ফ্যামিলিতে যেতে চাচ্ছি। এখন বলো তুমি আমাকে সাহায্য করবে কিনা? এতে জুন ওকে সাহায্য করতে রাজি হয়েছিল। এরপরে ওদের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল, কারণ ওদের ফু কোম্পানির নতুন প্রেসিডেন্ট ঘোষণা করা হবে। এই পার্টিতে যখন নিয়ান এসেছিল তখন এখানে সকল শেয়ার হোল্ডাররা বলতে থাকে, আপনি কিভাবে আপনার গ্র্যান্ডসনকে এরকম একটি মেয়ের সাথে বিয়ে দিতে পারেন? এই মেয়েটি তো একদমই ভালো না আর আপনার ফ্যামিলিতে থাকার যোগ্য না। এরপরে এটাও বলছিল যে আপনার কোম্পানির নতুন প্রেসিডেন্ট এখন কে হবে, আর এখানে তো আমরা জুনকে দেখতেই পারছি না। সবাই এখানে গ্র্যান্ডপার কাছ থেকে এক্সপ্লেনেশন চাচ্ছিল। তখন বলতে থাকে, আন্টি এখন তো অন্তত আপনার কোম্পানির প্রেসিডেন্ট আমার ছেলেকে বানিয়ে দেওয়া উচিত, কারণ ও সব দিক থেকেই পারফেক্ট রয়েছে জুনের থেকে, আর এখন পর্যন্ত এখানে জুন আসেনি। আর তখনই জুন চলে এসেছিল। জুনকে এত বেশি সুস্থ দেখার পর সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল। জুনকে এরকমভাবে সুস্থ হতে দেখে আঙ্কেল এখানে জুনকে বলছিল, আমি অনেক খুশি হয়েছি তুমি সুস্থ হয়ে গিয়েছো। জুন বলে, আপনি যদি এতই বেশি খুশি হয়ে থাকেন তাহলে এখন কোম্পানির পুরো দায়িত্ব আমার উপরে দিন, আমাকে কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দিন। এখানে জিয়াং বলছিল, তুমি কিভাবে কোম্পানির প্রেসিডেন্ট হতে পারো আর কিভাবে আমার বাবার কাছ থেকে সবকিছু নিজের নামে করে নিতে চাচ্ছ? এখানে বাকি শেয়ার হোল্ডাররা বলতে থাকে, তুমি কিভাবে কোম্পানির প্রেসিডেন্ট হতে পারো? তুমি তো আজকেই ঠিক হয়েছো আর তুমি জীবনে কোম্পানিতে যাওনি, তাহলে আমরা তোমাকে কেন কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে নেব? তোমার যোগ্যতা নেই কোম্পানির প্রেসিডেন্ট হওয়ার।
তখনই ভেতরে নিয়ান এসেছিল মেডিকেল ডক্টর হয়ে। এখানে বলছিল জুন সুস্থ হয়ে গিয়েছে, এই কারণে জেমস অনেক খুশি হয়েছে আর যার কারণে 200 মিলিয়ন পাঠিয়েছে আর জুনের সাথে এখন কন্ট্যাক্ট করতে চাচ্ছে। এখানে সবাই এত বেশি টাকা দেখার পর অনেক খুশি হয়েছিল আর যার কারণে সবাই বলছিল জুনকেই তাহলে কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হোক। আর গ্র্যান্ডপা অনেক খুশি হয়েছিল যে তুমি জেমসকে কিভাবে চেনো, জেমস তো অনেক ভালো একজন পার্সন আর তোমাকে এই কোম্পানির প্রেসিডেন্ট বানাবো। আঙ্কেলও বলে ঠিক আছে, আমি আমার সব দায়িত্বগুলো তোমাকে দিয়ে দেব, কিন্তু আমাকে কিছুটা সময় দাও সবকিছু ঠিক করে নেওয়ার জন্য। এখানে গ্র্যান্ডপা বলেছিল এটাই ভালো হবে, তুমি এখন সুস্থ হয়েছো, 1 মাস আগে তুমি কোম্পানির সব কাজগুলো ভালো করে শিখে নাও, এরপরে আমি কোম্পানির সব শেয়ারগুলো তোমার নামে করে দেব, তখন তুমি কোম্পানির প্রেসিডেন্ট হতে পারবে। এরপরে এখান থেকে নিয়ান চলে যেতে নিচ্ছিল কিন্তু জুন ওকে যেতে দিয়েছিল না আর বলে যে তুমি এখানে এসেছো আমাকে সাহায্য করতে, কারণ আমি তো জেমসকে একদমই চিনি না। নিয়ান বলে আমি তোমাকে সাহায্য করেছি, এর মানে আমার এর পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে, আর এখান থেকে যেতে নিচ্ছিল কিন্তু ওর কাপড়ের ওপরে জুনের পা ছিল যার কারণে ও পড়ে যেতে নিলে জুন ওকে ধরেছিল। জুন ওকে বলে তুমি তো আমার ওয়াইফের মতন করে স্মাইল করো, আর তুমি যে পারফিউম ইউজ করেছো এটা আমার ওয়াইফ সবসময় ইউজ করে। এখানে নিয়ান বলে এখন আমি তোমার সাথে এই পারফিউম নিয়ে কথা বলতে পারবো না, আমাকে যেতে হবে, আর এখান থেকে চলে গিয়েছিল। জিয়াং এর মা অনেক রেগেছিল, বলতে থাকে যে ওকে আমি কিছুতেই কোম্পানির প্রেসিডেন্ট হতে দেব না, ওকেও আমি ওই রকম ভাবে মেরে ফেলবো যেরকম ভাবে ওর মা আর বাবাকে মেরে ফেলেছিলাম, এরপরে বলেছিলাম ওটা কার অ্যাক্সিডেন্ট ছিল। এখানে আঙ্কেল বলে এখন আমরা এত বড় রিস্ক নিতে পারবো না, আর এইসব কিছুর কারণে আমাদেরকে একজনকে খুঁজে বের করতে হবে যে আমাদের হয়ে এইসব কাজগুলো করে দেবে, আমরা তাকে বোকা বানাতে পারবো। অন্যদিকে ম্যাংকে দেখানো হয় বাড়িতে এসে চিৎকার করছিল আর বলছিল নিয়ানের মতন একটি বোকা মেয়ে কিভাবে এত ভালো একটি জীবন পেতে পারে, ও কিছুতেই ওই সব কিছু ডিজার্ভ করে না, ওই সব কিছু আমার হওয়ার কথা ছিল। এখানে ওর বাবা বলে তুমি এখন কার উপরে সব দোষ দিতে চাচ্ছ, কারণ তুমিই তো ইচ্ছা করে ওকে বিয়ে দিয়েছিলে আর তোমার ফু ফ্যামিলিতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এরপরও আমরা তোমাকে ফু ফ্যামিলিতে পাঠানোর আবারও একটি ব্যবস্থা করব, আমরা আবারও তোমাকে জুনের সাথে বিয়ে দেব। আর এরপরে এই প্রস্তাব নিয়ে এসেছিল গ্র্যান্ডপার কাছে, গ্র্যান্ডপাকে বলছিল এখন আমরা নিয়ানকে এখান থেকে নিয়ে যেতে চাচ্ছি আর নিয়ানের জায়গায় ম্যাংকে দিতে চাচ্ছি। গ্র্যান্ডপা বলে তোমাদের কি মনে হয় তোমরা এমনটি বলবে আর আমি মেনে নেব? ম্যাংয়ের মা বলেছিল আসলে ম্যাং তখন অনেকটাই বেশি অসুস্থ ছিল, নিয়ান অনেকটাই সুস্থ ছিল, শুধুমাত্র ও একটু কম বুঝতে পারতো, এই কারণে আমরা নিয়ানকে দিয়েছিলাম বাধ্য হয়ে। গ্র্যান্ডপা বলে আমি জানি তোমরা এখানে শুধুমাত্র বাহানা দিচ্ছ, কিন্তু আমি তোমাদের কথাগুলো বিশ্বাস করব না। ম্যাংয়ের মা তখন এখানে ম্যাংয়ের রিপোর্ট দেখিয়েছিল, এইটা দেখার পর গ্র্যান্ডপা বলে এই সব কিছু এখন জুন ডিসাইড করবে ও কার সাথে থাকবে। এরপরে জুনকে জিজ্ঞাসা করা হয়েছিল জুন কার সাথে থাকতে চায়, আমরা দেখতে পাই বাহিরে নিয়ান দাঁড়িয়ে ছিল। নিয়ান তো শিওর ছিল যে জুন বলবে সে নিয়ানের সাথেই থাকবে, বাট জুন বলে ও নিয়ানকে ডিভোর্স দেবে আর ম্যাংকে বিয়ে করবে। নিয়ান এইসব কিছুতে জুনের ওপরে অনেক রেগে গিয়েছিল, তাই জুনের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলেছিল আমি আর এখন জুনকে কোনো সাহায্য করতে পারবো না, আর জুনকে যে কোম্পানির প্রেসিডেন্ট বানাতে চেয়েছিলাম ওটাও আর আমি বানাতে ওকে সাহায্য করব না। এরপরে অ্যাসিস্ট্যান্ট এসে জুনকে বলেছিল মেডিকেল ডক্টর আপনার উপরে অনেক বেশি রেগে গিয়েছে, আপনাকে সাহায্য করতে চাচ্ছে না। জুন বলে ওই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো, এখন আমি তোমাকে যেসব কিছু খোঁজার জন্য পাঠিয়েছিলাম ওই সব কিছু সম্পর্কে খোঁজ পেয়েছো? এখানে অ্যাসিস্ট্যান্ট বলছিল আমি নিয়ানের সম্পর্কে সব খোঁজ বের করেছি, নিয়ান যখন অনেক ছোট ছিল তখন নিয়ানের মা মারা গিয়েছিল, ওনার বডিতেও সেই সব পয়জনগুলো পাওয়া গিয়েছিল যে সব কিছু আপনাকে দেওয়া হয়েছিল, আর এরপরে নিয়ানকে ওর দাদির সাথে একটি পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর নিয়ানকে ওরা অনেকটাই বেশি অত্যাচার করতো, আর এখন নিয়ানের সম্পর্কে আমি এইটুকুই জানতে পেরেছি। জুন বলে ঠিক আছে এখন তুমি যেতে পারো, বাকিটা আমি নিজেই খুঁজে বের করে নেব। অন্যদিকে আমরা নিয়ানকে দেখতে পাই ও জুনের বাথটবের ভিতরে কিছু মেডিসিন মিশিয়ে দিয়েছিল। এরপরে জুন চলে গিয়েছিল শাওয়ার নিতে আর বাহিরে নিয়ান অপেক্ষা করছিল, ও বলতে থাকে যে এখনো ভিতর থেকে আমি কোনো শব্দ কেন পাচ্ছি না, আর ও দেখার জন্য যখনই দরজাটি খুলেছিল তখনই ওর সাথে ধাক্কা লেগেছিল জুনের। জুন বলে তুমি কি বাইরে দাঁড়িয়ে থেকে আমার অপেক্ষা করছিলে, আর তুমি কতদিন এইসব অ্যাক্টিং করবে? এখানে ওকে মেডিকেল ডক্টর বলে ডেকেছিল। নিয়ান বলতে থাকে তুমি এসব কি বলছো, আমি কিছুই বুঝতে পারছি না। জুন বলে ঠিক আছে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এটা বলে ওকে কোলে উঠিয়ে নিয়েছিল। সাথে নিয়ানকে এটাও বলেছিল তুমি আমার সাথে শাওয়ার নেবে, আর তখনই ভিতরে ম্যাং এসেছিল, দুজনকে একসাথে দেখার পর অনেক রেগে যায় আর নিয়ানকে বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি কিভাবে জুনকে সিডিউস করতে পারো। ও নিয়ানকে মারতে নিচ্ছিল, তখনই জুন ওর হাত ধরেছিল। ম্যাংকে বলে তোমার সাহস কিভাবে হয়, তুমি ওকে কেন মারতে আসছিলে? ম্যাং বলে দেখতে পারছো না ও এখানে তোমার সাথে কি সব কিছু করছে, এইসব কিছু একদমই ঠিক না। জুন বলে তুমি ভালো করে জানো ও সব কিছুই কম বোঝে, এরপরেও তুমি ওকে মারতে চাচ্ছিলে, এটা তুমি তো ওকে বুলিং করতে চাচ্ছিলে, আর আমাদের ফু
ফ্যামিলির একজন ভালো মালকিনের প্রয়োজন, আর যেটা হয়তো তুমি হতে পারবে না। এরপরে রাতে জিয়াং এসেছিল ম্যাংয়ের সাথে দেখা করতে। ও ম্যাংকে মেডিসিন দিয়েছিল আর ম্যাংকে বলেছিল যে এটা হচ্ছে ড্রাগস। ওদের কথাগুলো আড়াল থেকে জুন শুনতে পেরেছিল। এরপরে জিয়াংয়ের মা খুশি হয়ে বলছিল, আমরা ওই মেয়েটিকে পেয়ে গিয়েছি যাকে দিয়ে আমরা কাজ করিয়ে নিতে পারবো। জিয়াং বলে, ম্যাং ওর বোনের থেকেও বেশি বোকা। ওকে আমি বলেছি ওকে আমি ড্রাগস দিচ্ছি আর ও বিশ্বাস করে নিয়েছে, কিন্তু ওকে তো আসলে আমি পয়জন দিয়েছিলাম। এদের সব কথাগুলো আবার নিয়ানও জানতে পেরেছিল। নিয়ান তখন মেডিসিন চেঞ্জ করে দিয়েছিল। এরপরে সবাই ডিনার করতে বসেছিল। এখানে ম্যাং বলে, আমি নিজের হাতে তোমার জন্য স্যুপ বানিয়েছি, আর ওকে মেডিসিন খেতে দিয়েছিল। জুনও চুপচাপ এটা খেয়ে নিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই নিয়ানকে। ও বারবার এখানে জুনের রুমের বাইরে অপেক্ষা করছিল যে ভিতর থেকে জুনের যদি কোনো প্রবলেম হয় তাহলে ও জুনকে বাঁচাবে, আর এটাই বলছিল যে আমি তো আজকে ওকে বাঁচিয়ে নিয়েছি মেডিসিন চেঞ্জ করে। তখনই জুন ওকে রুমের ভিতরে নিয়েছিল আর ওকে কিস করেছিল। এরপরে বলতে থাকে নিয়ান যে তুমি কিভাবে আমার সত্যিটা জানতে পেরেছো, যে আমি ওই মেডিকেল ডক্টর আর আমি কোনো পাগল মেয়ে না, বরং আমি একজন ভালো মেয়ে। এখানে জুন বলছিল, মানুষের চোখ কখনো মিথ্যে কথা বলে না, আর আমি তোমার চোখ দেখি তোমাকে বুঝতে পেরেছিলাম। তোমার চোখ এখনো ওই ছোটবেলার মতনই রয়েছে। নিয়ান অবাক হয়ে বলে, আমরা দুজনে কি এর আগেও কখনো দেখা করেছিলাম? আমি কোনো কিছু বুঝতে পারছি না। জুন ওকে বেডে বসিয়ে দিয়েছিল। এরপরে নিয়ান ওকে ছোটবেলায় যে গিফটটি দিয়েছিল ওটা নিয়ানকে দেখায়। নিয়ান এটা দেখার পর বলে, তাহলে তুমি ওই ছেলেটি যার সাথে আমার হসপিটালে দেখা হয়েছিল? জুন বলে, হ্যাঁ আমি ওই ছেলেটি, কিন্তু আমি তোমার কারণ বুঝতে পারছি না। তুমি কেন নিজের আইডেন্টি এভাবে লুকিয়ে রেখেছো, আর সবার সামনে এত বেশি বোকা কেন সেজে রয়েছো? তুমি আসলে কি চাও? নিয়ান ওকে সরি বলেছিল আর ওকে সব কথা বলে দিয়েছিল যে ও আসলে কেন ফু ফ্যামিলিতে এসেছে। জুন বলে, এইসব কিছুর জন্য আমি তোমার উপরে একদমই রেগে নেই। এখানে বলেছিল নিয়ান, কিন্তু ম্যাং তো তোমাকে পয়জন দিতে চাচ্ছিল, আর যেটা তোমার ভাই তোমাকে দিতে চাচ্ছিল। এখানে জুন বলে, আমি সব কিছুই জানতাম, আর আমি এটাও জানি যে তুমি মেডিসিন চেঞ্জ করে দিয়েছো। এখন ওদেরকে ধরার জন্য তোমাকে আমার সাথে কিছু অ্যাক্টিং করতে হবে। এরপরে নিয়ান তো চিৎকার করে সবাইকে ডেকে নিয়ে এসেছিল, আর গ্র্যান্ডপাকে বলতে থাকে, এখন কি হবে? আমার হাজবেন্ড কি মারা যাবে? ও কেন উঠছে না? গ্র্যান্ডপা বলে, আমার গ্র্যান্ডসনের কি হয়েছে? আর এখানে মেডিকেল ডক্টরকে নিয়ে আসা হয়েছিল। নিয়ানের অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ডক্টর সেজে এসেছিল। এরপরে বলে, জুনকে পয়জন দেওয়া হয়েছে, আর জুনকে এখন কিছুতেই বাঁচানো সম্ভব নয়। এইসব কিছু শোনার পর এখানে তো গ্র্যান্ডপা অনেকটাই বেশি অবাক হয়ে যাচ্ছিল। আর এখানে যে জিয়াংয়ের মা ছিল সব দোষ দিতে থাকে ম্যাংয়ের ওপরে, যে এই মেয়েটি পয়জন দিয়েছে জুনকে, কারণ ও জুনকে মেরে ফেলতে চাচ্ছে। আর এখানে তো ম্যাং অবাক হয়ে যায়। এরপরে বলে, আমি তো ওকে শুধুমাত্র ড্রাগস দিয়েছি। আর জিয়াংকে ধরে বলছিল, তুমি তো আমাকে ওই ড্রাগসটি দিয়েছো যেটা তুমি আমাকে জুনকে দিতে বলেছিলে। এখানে জিয়াং বলে, আমি যে তোমাকে এইসব কিছু দিয়েছি এর কোনো প্রমাণ রয়েছে তোমার কাছে? বরং তুমি তো এই সব কিছু ইচ্ছা করে করেছো, কারণ জুনের ভালোবাসা পাচ্ছিলে না। গ্র্যান্ডপা রেগে ওদের সবাইকে এখান থেকে বাইরে বের করে দিয়েছিল। এরপরে মেডিকেল ডক্টরকে জিজ্ঞাসা করে, কোনো কি উপায় নেই আমার গ্র্যান্ডসনকে বাঁচিয়ে তোলার? নিয়ানের অ্যাসিস্ট্যান্ট বলে, একটি উপায় রয়েছে জুনকে ঠিক করার, কিন্তু জুন ভালো হয়ে যাওয়ার পরেও আর কখনোই বেড থেকে উঠতে পারবে না। ও এখন সারা জীবন এরকম বেডেই ঘুমিয়ে থাকবে। অন্যদিকে ম্যাংয়ের বাবা আর মা রেগে চলে এসেছিল জিয়াংয়ের বাবার কাছে। বলছিল যে তোমরা এমনটি কিভাবে করতে পারো? তোমরা এতদিন আমাদের সাথে মিলে কাজ করেছো আর আমার মেয়েকে ফাঁসিয়ে দিচ্ছ। এখানে জিয়াংয়ের বাবা বলে, আমাদের কাজের জন্য শুধুমাত্র একটি বোকা মেয়ের প্রয়োজন ছিল, আর আমরা জানতাম না তোমার মেয়ে এত বেশি বোকা। তুমি কোনো চিন্তা করো না, কিছুদিন পর পুরো কোম্পানি আমাদের হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে 100% শেয়ার দেব। আর তোমার মেয়েকে নিয়েও চিন্তা করো না, ওর জন্য আমি বেস্ট লয়ারকে খুঁজে বের করব। হয়তো 2 থেকে 3 বছর ওকে জেলে থাকতে হবে। এরপরে যখন ও জেল থেকে বের হয়ে আসবে তখন আমার ছেলের সাথে ওর বিয়ে দেব। ম্যাংয়ের মা বলে, তুমি কি সত্যি কথা বলছো? এমনটি করবে? জিয়াংয়ের বাবা বলে, হ্যাঁ এমনটিই করব। ম্যাংয়ের মা বলে, ভুলে যেও না ওই দিন কার অ্যাক্সিডেন্টের সব প্রমাণ কিন্তু এখন আমার কাছে রয়েছে। এরপরে যখন তারা দুজনে ওখান থেকে বাইরে এসেছিল, এখানে ম্যাংয়ের বাবা বলছিল, আমি ওদের সব কথাগুলো রেকর্ডিং করে নিয়েছি, তখনই ওদের কারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপরে নিয়ান হসপিটালে এসেছিল। এখানে জানতে পারে যে ওর আন্টি মারা গিয়েছে আর ওর আঙ্কেল এখন কোমাতে রয়েছে। যখন নিয়ান ভিতরে এসেছিল তখন ওর আঙ্কেলের হাতের ভিতরে একটি রেকর্ডিং দেখতে পায়। ওদিকে আমরা গ্র্যান্ডপাকে দেখতে পাই। গ্র্যান্ডপার শরীরটা কিছু খারাপ হয়েছিল, আর এখানে ওরা সবাই চলে এসেছিল গ্র্যান্ডপার সাথে কোম্পানির বিষয় নিয়ে কথা বলতে। গ্র্যান্ডপাকে বলছিল যে কোম্পানির প্রেসিডেন্ট এখন আমার ছেলেকে বানিয়ে দাও। গ্র্যান্ডপা বলেছিল এখন জুন অসুস্থ,
অসুস্থ আর আমিও অসুস্থ হয়ে পড়েছি, তোমরা কিনা এই কোম্পানি নিয়ে পড়ে রয়েছো, এখান থেকে চলে যাও। এরপরে অ্যাসিস্ট্যান্ট এসে জুনকে বলছিল এখন আপনার আন্টি আর আঙ্কেল গ্র্যান্ডপাকে মেরে ফেলার চেষ্টা করছে, তাই আমাদেরকে অন্য কিছু করতে হবে। এরপরে নিয়ান গ্র্যান্ডপার কাছে এসে বলে আমার আপনাকে কিছু বলার রয়েছে। এরপরে দেখা যায় সন্ধ্যায় আন্টি আর আঙ্কেল এসেছিল গ্র্যান্ডপার সাথে দেখা করতে আর ওই দিনের জন্য সরি বলে। আজকের পর থেকে আর আমরা এইসব প্রপার্টি নিয়ে কোনো কথা বলবো না, আমি আপনার জন্য ট্রি বানিয়েছি, নিজের হাতটাই খেয়ে নিয়েন। গ্র্যান্ডপা তখন ওটা নিয়েছিল আর বলে এখন তোমরা এখান থেকে যেতে পারো। ওরা চলে যাওয়ার পর গ্র্যান্ডপা তখন নিজের মুখ থেকে সবকিছু বের করে ফেলেছিল আর বলছিল আমি ভাবতেও পারিনি যে ওরা আমাকে মেরে ফেলার প্ল্যান করবে, কিন্তু তুমি এসব কিছু কিভাবে জানতে পেরেছো? আমি তো তোমাকে অনেক বোকা একটি মেয়ে মনে করতাম। নিয়ান বলে আপনি আমাকে ভুল বুঝে নেবেন না, কিন্তু এখানে আমি যতদিন রয়েছি ততদিন আপনার আর জুনের কোনো ক্ষতি হবে না, আর জুনও এখন একদমই সুস্থ রয়েছে। তখনই ওখানে জুন চলে এসেছিল। জুনকে এরকম সুস্থ দেখার পর গ্র্যান্ডপা অনেক খুশি হয়েছিল আর বলে তোমরা দুজনে সবকিছুই জানো, তাহলে আমাকে প্রথম থেকে কেন বলনি? জুন বলে আমি নিয়ানকে মানা করেছিলাম এই সব কিছু আপনাকে বলতে, কারণ আপনি এইসব কিছু জানতে পারলে আপনার আরো বেশি ক্ষতি করতে চাইতো ওরা। জুন বলে সময় হয়ে গিয়েছে, এখন আমরা ওদেরকে ওদের পাপে শাস্তি দিতে পারবো। অন্যদিকে দেখানো হয় আন্টি আঙ্কেল আর জিয়ানকে, তারা অনেক বড় একটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল যেখানে বলছিল জুন এখন অসুস্থ হয়ে পড়েছে, ও কখনোই বেড থেকে উঠতে পারবে না, আর গ্র্যান্ডপাও তো অনেকটাই অসুস্থ হয়েছে, তাই আমি কোম্পানির নতুন প্রেসিডেন্ট আমার ছেলেকে বানাবো। কিন্তু তখনই এখানে গ্র্যান্ডপা এসেছিল আর বলে এমনটি কিছুতেই হবে না, তুমি কিছুতেই কোম্পানির প্রেসিডেন্ট তোমার ছেলেকে বানাতে পারবে না, কারণ ওই কোম্পানিটা শুধুমাত্র জুনের, আর জুনই শুধু ওই কোম্পানির প্রেসিডেন্ট হবে। আন্টি আর আঙ্কেল বলে কিন্তু এমনটি কিভাবে হবে, কারণ ও তো আর কখনো সুস্থ হতে পারবে না। তখন জুন এসে বলে কে বলেছে আমি আর সুস্থ হতে পারবো না, আমি তো একদমই সুস্থ রয়েছি, আর আপনাদের সব খেলা আমি শেষ করে দেব, আমার কাছে ভিডিও রয়েছে। এরপরে ভিডিও দেখায় যেখানে ওরা তিনজনে প্ল্যান করছিল জুন আর গ্র্যান্ডপাকে মেরে ফেলার। এইসব দেখার পর আঙ্কেল বলে এই সব কিছু মিথ্যে, এরকম কোনো কিছুই হয়নি। তখনই নিয়ান এসেছিল। নিয়ান বলে তোমরা কি মনে করেছো শুধুমাত্র আমাদের কাছে একটি ভিডিওই রয়েছে? নিয়ানকে দেখার পর বলছিল আন্টি যে তুমি না একটি পাগল মেয়ে ছিলে, তাহলে এখানে কেন এসেছো? আর যখন অ্যাসিস্ট্যান্টকে দেখতে পেয়েছিল তখন বলে এই অ্যাসিস্ট্যান্ট তোমার সাথে কি করছে, কারণ এ তো মেডিকেল ডক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিল। তখন এখানে বলেছিল নিয়ান কারণ আমি হচ্ছে ওই মেডিকেল ডক্টর। আঙ্কেল এই সব কিছুতে ভয় পেয়ে বলে আমি একদম এইসব কিছু করতে চাইনি, বরং আমার ওয়াইফই আমাকে এইসব কিছু করতে বলেছে। আন্টি বলে আমি তো এইসব কিছু তোমার জন্যই করেছি, তোমাকে সাহায্য করার জন্য। আঙ্কেল বলে তুমি তো চুপ থাকো, তোমার ফ্যামিলি এইসব বিষ দিত আর তুমি আমাকে নিয়ে এসে দিতে, তুমি না থাকলে আমি কিছুতে এইসব কিছু করতাম না। এরপরে গ্র্যান্ডপার হাত ধরে সরি বলতে থাকে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, সব কিছু আমার ওয়াইফ করেছে, আমি কোনো কিছুই করিনি আজ পর্যন্ত। নিয়ান বলে তোমার কি মনে হয় তুমি কাউকে মারার চেষ্টা করোনি? আর এরপরে ওর নিজের আঙ্কেলকে এখানে নিয়ে এসেছিল। আঙ্কেল বলে আমি প্রথমে পুলিশের কাছে স্যালেন্ডার করে দিয়েছি আর তোমার সত্যিটাও বলে দিয়েছি, আর ওই রেকর্ডিংও এখানে সবাইকে শুনিয়েছিল। এরপরে তিনজনকে পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছিল। পরের সিনে আমরা নিয়ান আর জুনকে একসাথে দেখতে পাই, যেখানে জুন নিয়ানকে বলছিল এখন আমরা সব অপরাধীদেরকে শাস্তি দিতে পেরেছি, এখন আর আমাদের ভিতরে কেউ আসতে পারবে না, আমরা এখন একসাথে হ্যাপিতে থাকতে পারবো। ভিতরে আমরা জুনের অ্যাসিস্ট্যান্ট আর নিয়ানের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই ঝগড়া করছিল। জুনের অ্যাসিস্ট্যান্ট বলে নিয়ানের অ্যাসিস্ট্যান্টকে তুমি তো এতদিন সবসময় নিয়ানের সাথেই থাকতে, কিন্তু আজ থেকে এখন আর ওর সাথে থাকতে পারবে না, কারণ ওরা দুজনে এখন আলাদাভাবে সময় কাটাচ্ছে, তাই ওখানে তুমি যেতে পারবে না। আর ওরা যখন আলাদা থাকবে তখন আমি একদমই তোমাকে ওদের ভিতরে গিয়ে কাবাবের হাড্ডি হতে দেব না। এইসব শোনার পর নিয়ানের অ্যাসিস্ট্যান্ট রেগে জুনের অ্যাসিস্ট্যান্টকে মারতে শুরু করে। আর এখানে এই ড্রামাটার এন্ড হয়েছিল। বাই বাই।